রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। আয়োজকদের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে 1 কোটিরও বেশি মানুষ এবং শতাধিক দেশের প্রতিনিধি এই শোকানুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথম দিনে 40 দিনের যুদ্ধ এবং গত বছরের 12 দিনের সংঘাতে নিহতদের স্বজনরা উপস্থিত হয়ে খামেনিকে শেষ বিদায় জানান। দ্বিতীয় দিনটি বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন দেশের সরকারি বেসরকারি প্রতিনিধি দলের জন্য নির্ধারিত ছিল, যেখানে বহু দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। কয়েক দিন ব্যাপী এই কর্মসূচি ইরান ও ইরাক জুড়ে অনুষ্ঠিত হবে। আজ, আগামীকাল ও সোমবার তেহরানে শোকানুষ্ঠান চলবে। মঙ্গলবার পবিত্র নগরী কোমে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বুধবার ইরাকে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মাশহাদে নিয়ে গিয়ে দাফন করা হবে। শেষকৃত্যে শুধু খামেনির মরদেহই নয়, হামলায় নিহত তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং 3 বছর বয়সী নাতনির মরদেহ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন, খামেনির শেষকৃত্যের সময়সূচি অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে। তার মতে এটি মুহাররম মাসের প্রথম দশক ও ইমাম হোসেইনের শাহাদাতের স্মৃতির সঙ্গে সম্পর্কিত একটি বার্তা বহন করছে। তিনি বলেন, ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানানো নয়, বরং বিশ্বের শিয়া অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া যে আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে তারা ইমাম হোসাইনের শাহাদাতের ধারাবাহিকতার অংশ হিসেবে উপস্থাপন করতে চায়। একই সঙ্গে শেষকৃত্যে অংশ নেওয়া বিপুল জনসমাগম ও বিভিন্ন স্থানে প্রতিশোধের আহ্বান ইরানের বর্তমান রাজনৈতিক ও সামাজিক আবহকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী হরমুজ প্রণালীতে অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো বিদেশি শক্তির সামরিক প্রদর্শনীর মঞ্চ নয় এবং এখানে যে কোনো সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদী ফ্রান্স ও ব্রিটেনের সাম্প্রতিক অবস্থানের প্রতিক্রিয়ায় বলেন, হরমুজ প্রণালী অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর সামরিক প্রদর্শনের স্থান নয়। তিনি জোর দিয়ে বলেন, প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর এবং এক্ষেত্রে ইরান একটি শক্তিশালী শক্তি হিসেবে নিজের ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্ব উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। যারা সংকট সৃষ্টি করবে তাদের সামরিক দুঃসাহসিকতার পরিণতির দায়ও তাদেরকে নিতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা। গরিবাবাদের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইরান বারবার দাবি করে আসছে যে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা রক্ষায় তাদের সার্বভৌম ভূমিকা রয়েছে এবং বাইরের শক্তিগুলোর সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় হরমুজের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ইরানের সাম্প্রতিক এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের সময় পাকিস্তান সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার তেহরানের শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে সফররত পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কালিবাফ পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের তেহরান সফরকে স্বাগত জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় পাকিস্তানের জনগণ ও সরকার যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে তা দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বেরই প্রমাণ। তিনি বলেন, আমরা পাকিস্তানের জনগণ ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সুখে দুঃখে পাকিস্তানের জনগণ আমাদের প্রকৃত বন্ধু। জবাবে গিলানি শহীদ আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, অতীতে রুহুল্লাহ খোমেনি এর জানাজায় অংশ নিতে তিনি প্রথম তেহরান সফর করেছিলেন।
ছিলেন এবং পরে জাতীয় পরিষদের স্পিকার, প্রধানমন্ত্রী ও অন্যান্য দায়িত্ব পালনকালে বহুবার ইরান সফর করেছেন। গিলানি ইরানের সংগ্রাম ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি ইরানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং ইরানের অগ্রগতির সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আরও এগিয়ে যাবে। তিনি আরও বলেন, ইরানের পার্লামেন্ট ও পাকিস্তানের সিনেটের মধ্যে সহযোগিতা জোরদারের যথেষ্ট সুযোগ রয়েছে। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় সম্পর্ক সম্প্রসারণ এবং দুই দেশের কর্মকর্তাদের নিয়মিত পারস্পরিক যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বৈঠকে উভয় পক্ষই রাজনৈতিক, সংসদীয় ও জনসম্পৃক্ত সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গাজায় যুদ্ধ শুরুর 1000 দিন পূর্ণ হয়েছে 3 জুলাই। এই সময় ব্যাপক ধ্বংসযোগ্য, নজিরবিহীন মানবিক বিপর্যয় এবং অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। তবুও সংঘাতের মূল রাজনৈতিক প্রশ্ন, ফিলিস্তিনের ভবিষ্যৎ ও আত্মনিয়ন্ত্রণের অধিকার এখনও অমীমাংসিত রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকে সম্পূর্ণভাবে দমন এবং ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার যে লক্ষ্য ছিল তা অর্জিত হয়নি। গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও ফিলিস্তিনি জনগণের জাতীয় পরিচয়, ঐতিহাসিক স্মৃতি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অটুট রয়েছে। এই দীর্ঘ সংঘাত ইসরায়েলের নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি, সামরিক প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সামরিক সক্ষমতা বজায় থাকলেও সেই শক্তিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সাফল্যে রূপান্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন এবং নাগরিক সমাজের আন্দোলনে গাজা যুদ্ধ ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগও জোরালো হয়েছে, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে। 1000 দিনের এই যুদ্ধ ফিলিস্তিন প্রশ্নকে শুধু একটি আঞ্চলিক সংঘাত হিসেবে নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, ন্যায় বিচার এবং আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী নতুন গুরুত্ব দিয়েছে। বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, বিক্ষোভ এবং জনমতের গঠনের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সব মিলিয়ে এই যুদ্ধ দেখিয়েছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইতিহাস, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার মতো গভীর রাজনৈতিক বাস্তবতাকে মুছে ফেলা যায় না। দীর্ঘমেয়াদের রাজনৈতিক সমাধান, বৈধতা এবং ন্যায়ভিত্তিক শান্তি টেকসই সমাধানের মূল ভিত্তি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তেহরানে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা সাইয়েদ আলী খামেনির স্মরণানুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে আসা মেদভেদেভের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের প্রতি সমর্থন এবং রুশ সরকার ও জনগণের সমবেদনার জন্য মস্কোকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়া এবং বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও ট্রানজিট খাতে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্স এবং ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান। বৈঠকে মেদভেদেভ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূল নীতির লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি দাবি করেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনি ব্যবস্থাকেও দুর্বল করছে। মেদভেদেভ আরও বলেন, সংকটের সময় ইরানের জনগণের ঐক্য ও সংহতি দেশটির স্থিতিশীলতা ও শক্তি অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি রাশিয়া ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ইরানের বৈধ অধিকার ও স্বার্থের পক্ষে রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি একতরফাবাদের বিরোধী দেশগুলোর প্রতি বর্তমান বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
চীনের সামরিক আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে কম আলোচিত অধ্যায়গুলোর একটি হলো তাদের কৌশলগত বিমান পরিবহন সক্ষমতার দ্রুত বিকাশ। অনেক সময় যুদ্ধ বিমান, স্টেলথ প্রযুক্তি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা বিমানবাহী রণতরী নিয়ে যতটা আলোচনা হয়, ভারী সামরিক পরিবহন বিমানের গুরুত্ব ততটা আলোচনায় আসে না। অথচ আধুনিক যুদ্ধ এবং বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি নির্ধারণে স্ট্র্যাটেজিক এয়ার লিফট বা দূরপাল্লার সামরিক পরিবহন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে জিয়ান Y-20 কুনপেং শুধু একটি পরিবহন বিমান নয়, এটি চীনের সামরিক কৌশল, শিল্প সক্ষমতা, বৈশ্বিক উপস্থিতি এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির প্রতীক। সাম্প্রতিক সময়ে একসঙ্গে বহু Y-20 এর রানওয়েতে সারিবদ্ধভাবে চলাচলের দৃশ্য, যাকে সামরিক পরিভাষায় এলিফ্যান্ট ওয়াক বলা হয়, শুধু একটি প্রদর্শনী নয়, এটি ছিল চীনের ক্রমবর্ধমান লজিস্টিক শক্তির এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা। দীর্ঘ সময় ধরে ভারী সামরিক পরিবহনের ক্ষেত্রে চীন রাশিয়ার তৈরি I-76 বিমানের উপর নির্ভরশীল ছিল। সোভিয়েত যুগে নির্মিত এই বিমান বহু বছর ধরে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও বিদেশি সরবরাহের উপর নির্ভরতা সবসময় একটি কৌশলগত দুর্বলতা ছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তি হস্তান্তরের সীমাবদ্ধতা কিংবা রাজনৈতিক সম্পর্কের অবনতি যে কোনো সময় সামরিক সক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতা উপলব্ধি করেই চীন নিজস্ব ভারী পরিবহন বিমান তৈরির দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করে এবং তারই ফলাফল Y-20। এটি শুধু একটি নতুন বিমান নয়, বরং বিদেশি প্রযুক্তি নির্ভরতা থেকে স্বনির্ভরতার দিকে চীনের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। Y-20 এর উন্নয়ন চীনের বৃহত্তর সামরিক সংস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত চীনের সামরিক কৌশল মূলত নিজস্ব ভূখণ্ড রক্ষা কেন্দ্রিক ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে দেশটির অর্থনৈতিক সম্প্রসারণ, বৈশ্বিক বাণিজ্যিক স্বার্থ, বিদেশে বিনিয়োগ, সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামরিক কৌশলেও পরিবর্তন আসে। এখন শুধু সীমান্ত রক্ষা নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে দ্রুত সেনা, অস্ত্র, যানবাহন এবং রসদ পাঠানোর সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Y-20 এই পরিবর্তিত কৌশলের কেন্দ্রীয় উপাদান। এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর বহন ক্ষমতা এবং অপারেশনাল নমনীয়তা। প্রায় 66 টন পর্যন্ত পেলোড বহনের ক্ষমতা এটিকে ভারী সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, হেলিকপ্টার, আর্টিলারি, প্রকৌশল সরঞ্জাম কিংবা শতাধিক পূর্ণ অস্ত্র সজ্জিত সেনা পরিবহনের উপযোগী করে তুলেছে। যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য পাঠানোই যথেষ্ট নয়, তাদের সঙ্গে প্রয়োজনীয় গোলাবারুদ, জ্বালানি যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম এবং লজিস্টিক সহায়তাও দ্রুত পৌঁছে দিতে হয়। Y-20 এই সমন্বিত পরিবহন সক্ষমতা নিশ্চিত করে, যা আধুনিক অভিযানের জন্য অপরিহার্য। Y-2 এর গুরুত্ব আরও বেড়ে যায় যখন এটি বৃহৎ সংখ্যায় উৎপাদিত হতে শুরু করে। বর্তমানে চীনের হাতে আনুমানিক 100 থেকে 120টি Y-20 রয়েছে বলে বিভিন্ন উন্মুক্ত প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয় এবং উৎপাদন অব্যাহত রয়েছে। অনেক বিশেষজ্ঞের ধারণা আগামী কয়েক বছরে এই সংখ্যা 200 থেকে 300-তে পৌঁছতে পারে। সংখ্যাগত এই বৃদ্ধি শুধু পরিসংখ্যান নয়, এটি একযোগে একাধিক সামরিক থিয়েটারে অভিযান পরিচালনার সক্ষমতার বহুগুণ বাড়িয়ে দেয়। যদি একই সময় তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর, তিব্বত, শিনজিয়াং কিংবা বিদেশে কোনো মানবিক বা সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন হয়, তাহলে বিপুল সংখ্যক পরিবহন বিমান সেই সক্ষমতার ভিত্তি তৈরি করবে। এলিফ্যান্ট ওয়াক প্রদর্শনের সামরিক তাৎপর্য এখানেই। সাধারণ মানুষের কাছে এটি রানওয়েতে একসঙ্গে অনেক বিমান চলাচলের দৃশ্য মনে হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি দ্রুত মোতায়েন, উচ্চ প্রযুক্তি এবং বৃহৎ আকারের সমন্বিত অভিযানের সক্ষমতার প্রতীক। যখন একাধিক Y-20 একই সময়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয়, তখন বোঝা যায় যে প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার সেনা, শত শত যানবাহন এবং বিপুল পরিমাণ সরঞ্জাম নির্দিষ্ট গন্তব্যে পাঠানো সম্ভব। এটি প্রতিপক্ষের জন্য একটি কৌশলগত স্পষ্ট বার্তা। চীন শুধু অস্ত্র তৈরি করছে না, সেই অস্ত্র দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়ার সক্ষমতাও অর্জন করছে। চীনের সামরিক শিল্পের জন্য Y-20 এর আরেকটি বড় অর্জন হলো সম্পূর্ণ দেশীয় উৎপাদন ব্যবস্থা। একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশি যন্ত্রাংশ বা প্রযুক্তির উপর নির্ভরতা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু Y-20 এর ক্ষেত্রে চীন ধীরে ধীরে নিজস্ব সরবরাহ শৃঙ্খল, দেশীয় এভিওনিক্স, কম্পোজিট উপাদান এবং নিজস্ব WS-20 টার্বোফোন ইঞ্জিনের দিকে অগ্রসর হয়েছে। এর ফলে ভবিষ্যতে উৎপাদনের গতি বাড়ানো, রক্ষণাবেক্ষণ সহজ করা এবং প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত রাখা
অনেক বেশি সম্ভব হবে। সামরিক শিল্পে এই ধরনের স্বনির্ভরতা কেবল অর্থনৈতিক সুবিধা দেয় না, বরং কৌশলগত স্বাধীনতাও নিশ্চিত করে। Y-20 এর প্রকৃত শক্তি শুধু পরিবহন বিমান হিসেবেই সীমাবদ্ধ নয়। একই প্ল্যাটফর্মকে ভিত্তি করে চীন ইতোমধ্যে Y-20U এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার তৈরি করেছে। এই সংস্করণ যুদ্ধ বিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে পারে, যার ফলে J-20, J-16 কিংবা অন্যান্য যুদ্ধ বিমানের কার্যপরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ একটি পরিবহন বিমান প্রকল্প থেকেই চীন তার আকাশ যুদ্ধ সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা দূর করেছে। একইভাবে KJ-3000 এর মতো সম্ভাব্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্মও Y-20 এর উপর ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে আকাশে দীর্ঘ সময় নজরদারি, যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে। একটি একক এয়ারফ্রেমকে ঘিরে এমন বহুমাত্রিক সামরিক ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত উচ্চ পর্যায়ের শিল্প সক্ষমতার পরিচায়ক। চীনের বৈশ্বিক সামরিক উপস্থিতি বৃদ্ধিতেও Y-20 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফ্রিকায় শান্তিরক্ষা অভিযান, মধ্যপ্রাচ্যে নাগরিক সরিয়ে নেওয়া, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং বিদেশি সামরিক মহড়ায় অংশগ্রহণ, সব ক্ষেত্রেই দ্রুত ভারী সরঞ্জাম পরিবহন করার ক্ষমতা একটি দেশের কূটনৈতিক প্রভাব বাড়ায়। অনেক সময় যুদ্ধ না করেও সামরিক পরিবহন সক্ষমতার মাধ্যমে একটি রাষ্ট্র তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে পারে। সংকটের সময় দ্রুত সহায়তা পৌঁছে দেয়া যেমন মানবিক ভাবমূর্তি গড়ে তোলে, তেমনি প্রয়োজনে সামরিক উপস্থিতিও নিশ্চিত করে। এই দৃষ্টিকোণ থেকে Y-20 চীনের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার উভয়ের ক্ষেত্রে অবদান রাখছে। তাইওয়ান ইস্যুর ক্ষেত্রে Y-20 এর কৌশলগত গুরুত্ব রয়েছে। যদিও তাইওয়ান সম্ভাব্য সামরিক অভিযানের মূল চ্যালেঞ্জ সমুদ্র অতিক্রম করা, তবুও এয়ারলিফট সক্ষমতা, দ্রুত বিশেষ বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, চিকিৎসা দল এবং রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইভাবে চীনের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত, বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকায় দ্রুত সেনা ও সরঞ্জাম স্থানান্তরেও এই বিমান কার্যকর। স্থলপথে যেখানে কয়েকদিন সময় লাগতে পারে, সেখানে Y-20 কয়েক ঘন্টার মধ্যে একই কাজ সম্পন্ন করতে সক্ষম। ভারতের সঙ্গে তুলনা করলে পার্থক্যটি আরও স্পষ্ট হয়। ভারতীয় বিমান বাহিনীর হাতে উন্নত মানের C-17 গ্লোবমাস্টার 3 থাকলেও মোট সংখ্যা মাত্র 11টি এবং 276 বহরের একটি অংশ বহু বছর ধরে ব্যবহৃত হওয়ায় রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। নতুন C-17 উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই বহর দ্রুত সম্প্রসারণের সুযোগও সীমিত। পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি আরও সীমাবদ্ধ। তারা মূলত C-130 হারকিউলিসের উপর নির্ভরশীল, যা নির্ভরযোগ্য হলেও Y-20 বা C-17 এর মতো ভারী কৌশলগত পরিবহন সক্ষমতা প্রদান করতে পারে না। রাশিয়ার হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক 276 রয়েছে, কিন্তু নতুন 276 MD-90A উৎপাদনের গতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। ফলে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র বড় শক্তি, যারা নিজস্ব ভারী স্ট্র্যাটেজিক এয়ারলিফট বহর দ্রুত সম্প্রসারণ করছে। অবশ্য Y-20 নিয়ে কিছু সীমাবদ্ধতা এবং বিতর্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহৃত মার্কিন C-17 গ্লোবমাস্টার 3 বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অভিযানে নিজেকে প্রমাণ করেছে। Y-20 এখনও সেই মাত্রার যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেনি। এছাড়া প্রথম দিকের সংস্করণে রাশিয়ান D-30 ইঞ্জিন ব্যবহৃত হওয়ায় কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। যদিও দেশীয় WS-20 ইঞ্জিন সংযোজনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে, তবুও পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। একইভাবে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, অপারেশনাল নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক অভিযানে ধারাবাহিক ব্যবহারের অভিজ্ঞতা ভবিষ্যতে এর প্রকৃত সক্ষমতা নির্ধারণ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক যুদ্ধে শুধু উন্নত অস্ত্র থাকলেই বিজয় নিশ্চিত হয় না। সেই অস্ত্র, সেনা এবং সরঞ্জাম সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার সক্ষমতাই অনেক ক্ষেত্রে ফলাফল নির্ধারণ করে। ইতিহাসে দেখা গেছে অসাধারণ লজিস্টিক ব্যবস্থা অনেক সময় সংখ্যায় শক্তিশালী প্রতিপক্ষকেও পরাস্ত করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক আধিপত্যের অন্যতম ভিত্তি তাদের বিশাল এয়ারলিফট নেটওয়ার্ক। চীন এখন সেই বাস্তবতা অনুধাবন করে একই ধরনের সক্ষমতা ধীরে ধীরে গড়ে তুলছে। সবকিছু বিবেচনা করলে Y-20 কেবল একটি পরিবহন বিমান নয়, এটি চীনের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা, শিল্প স্বনির্ভরতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এলিফ্যান্ট ওয়াকে সারিবদ্ধ Y-20 দৃশ্য তাই শুধু সামরিক কুচকাওয়াজ নয়, এটি একটি বার্তা যে চীন এখন এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে তারা শুধু উন্নত অস্ত্র তৈরি করছে না, বরং সেই অস্ত্র ও সেনাবাহিনীকে দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন করার অবকাঠামো নির্মাণ করছে। ভবিষ্যতে Y-20U
KJ3000 এবং অন্যান্য বিশেষায়িত সংস্করণ পূর্ণমাত্রায় পরিষেবায় যুক্ত হলে এই প্ল্যাটফর্মকে ঘিরে চীনের কৌশলগত বিমান শক্তি আরও বিস্তৃত হবে। ফলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে চীনের সামরিক প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি Y-20 এবং ক্রমবর্ধমান বহরকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতায় লজিস্টিক শক্তি অনেক সময় বিজয়ের নীরব কিন্তু সবচেয়ে নির্ধারক উপাদান হয়ে ওঠে। আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি বিষয় বারবার প্রমাণিত হয়েছে, যুদ্ধের ফলাফল কেবল অস্ত্র, প্রযুক্তি কিংবা সামরিক শক্তি নির্ধারণ করে না, বরং অনেক সময় যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে একটি রাষ্ট্রের আদর্শিক ভিত্তি, তার ডক্ট্রিন এবং সেই ডক্ট্রিনের প্রতি জনগণ এবং নেতৃত্বের অটল বিশ্বাস। এই বাস্তবতা বোঝার জন্য ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে শুধু সামরিক বা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বরং দেখতে হবে প্রতিরোধ, সাদাত এবং নেতৃত্বের সেই রাজনৈতিক দর্শনের আলোকে যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ইমাম আলী খামেনির রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। তিনি কৌশলগত ট্যাকটিক্সের চেয়ে ডক্ট্রিন বা আদর্শিক ভিত্তিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ট্যাকটিক্স সময়ের সঙ্গে বদলায়, অস্ত্র বদলায়, যুদ্ধক্ষেত্র বদলায়, কিন্তু ডক্ট্রিন একটি জাতির লড়াইয়ের চরিত্র নির্ধারণ করে। যে রাষ্ট্রের ডক্ট্রিন শক্তিশালী সেই রাষ্ট্র সাময়িক পরাজয় মেনে নিতে পারে, কিন্তু অস্তিত্বের লড়াই থেকে সরে আসে না। এই প্রেক্ষাপটে ইমাম খামেনির জীবনের শেষ অধ্যায়কে অনেকে কেবল একটি সামরিক ঘটনার পরিণতি হিসেবে দেখলেও অন্য একটি দৃষ্টিভঙ্গি বলছে এটি ছিল এমন এক রাজনৈতিক এবং আদর্শিক বার্তা যার উদ্দেশ্য ছিল প্রতিরোধের ধারাকে আরও গভীর করা। বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থায় সর্বোচ্চ নেতা যখন নিজেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন না, বরং একই ঝুঁকির মধ্যে অবস্থান করেন, তখন তিনি সৈনিকদের কাছে একটি শক্তিশালী মানসিক বার্তা পাঠান। সেই বার্তা হলো নেতৃত্ব পালিয়ে যাবে না, নেতৃত্ব আত্মসমর্পণ করবে না, নেতৃত্ব মৃত্যুকে ভয় পায় না। এর ফলে সামনের সারির যোদ্ধাদের মধ্যেও পালিয়ে বাঁচার মানসিকতা দুর্বল হয়ে যায়। একজন সেনাপতি যখন নিজের জীবনকে আদর্শের অংশ হিসেবে উৎসর্গ করেন, তখন তার অধীনস্থ বাহিনীর কাছে যুদ্ধ আর কেবল সামরিক দায়িত্ব থাকে না, তা পরিণত হয় নৈতিক ও অস্তিত্বগত অঙ্গীকারে। শিয়া রাজনৈতিক চিন্তায় এই ধারণার শিকড় নিহিত রয়েছে কারবালার ইতিহাসে। ইমাম হুসাইনের শাহাদাতকে সেখানে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং সত্য ও অন্যায়ের চিরন্তন সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দর্শনে বিজয় সবসময় সামরিক অর্থে পরিমাপ করা হয় না, বরং নৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখা, জুলুমের কাছে আত্মসমর্পণ না করা এবং প্রয়োজন হলে শাহাদাতকে আলিঙ্গন করাও এক ধরনের বিজয়। ফলে একজন নেতা যদি বন্দী না হন, আত্মসমর্পণ না করেন এবং নিজের আদর্শ থেকে বিচ্যুত না হন, তাহলে তার মৃত্যু রাজনৈতিক পরাজয় হিসেবে নয়, বরং আদর্শিক বিজয় হিসেবে ব্যাখ্যা করা সম্ভব হয়। এ কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের রাজনৈতিক দর্শনে শাহাদাত একটি কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে নেতৃত্ব নিজের অনুপস্থিতিতেও প্রতিরোধকে টিকিয়ে রাখার নৈতিক ভিত্তি তৈরি করে যায়। যখন একজন সর্বোচ্চ নেতা নিজের রক্ত দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, তখন তার উত্তরসূরি সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক কাঠামোর ওপর এক ধরনের নৈতিক দায় সৃষ্টি হয়। পরবর্তী নেতারা যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে তাদের নিজেদের সমর্থক সমাজের কাছেই বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। একইভাবে সামরিক নেতৃত্বের ক্ষেত্রেও ব্যক্তিগত নিরাপত্তা বা সমঝোতার পথ সংকুচিত হয়ে আসে, কারণ পূর্বসূরিদের আত্মত্যাগ তখন তুলনার মানদণ্ড হয়ে দাঁড়ায়। ইরানি, তাজিক এবং তুর্কমান শিয়া ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে শহীদের রক্ত কেবল ব্যক্তিগত আত্মত্যাগ নয়, এটি একটি সামাজিক অঙ্গীকারও বহন করে। এর অর্থ দাঁড়ায়, যিনি নিজের জীবন দিয়েছেন তার আদর্শ, রাষ্ট্র পতাকা ও সম্মান রক্ষার দায়িত্ব এখন জীবিতদের উপর বর্তায়। এই প্রতীকী দায়বদ্ধতা একটি জাতিকে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে। যুদ্ধক্ষেত্রে অস্ত্রের ধরন বদলাতে পারে, ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা সাইবার যুদ্ধ নতুন বাস্তবতা তৈরি করতে পারে, কিন্তু সৈনিকের মানসিকতা, আত্মত্যাগের দর্শন এবং যুদ্ধের নৈতিক ভিত্তি অনেক সময় শতাব্দীর পর শতাব্দী ধরে একই থাকে। এই অর্থে কারবালার বর্ণনা আধুনিক প্রতিরোধ রাজনীতির মধ্যেও নতুন অর্থে পুনরাবৃত্ত হয়।
যে বাহিনীর সেনাপতিরা নিজের জীবন উৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেন সেই বাহিনীকে পরাজিত করা সামরিকভাবে অত্যন্ত কঠিন হয়ে ওঠে, কারণ তাদের যুদ্ধ কেবল ভূখণ্ড রক্ষার জন্য নয়, বরং পরিচয়, বিশ্বাস এবং ঐতিহাসিক দায়িত্বের অংশ হয়ে যায়। এমন বাহিনীকে কেবল সামরিক আঘাত দিয়ে নিরস্ত্র করা যায় না, যার প্রতিটি ক্ষয়ক্ষতি তাদের কাছে নতুন প্রতিরোধের প্রেরণায় রূপ নিতে পারে। ইতিহাসে ভিয়েতনাম, আফগানিস্তান, লেবানন সহ বিভিন্ন সংঘাতে এমন মনস্তাত্ত্বিক বাস্তবতার উদাহরণ পাওয়া যায়, যেখানে সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে ঘিরে যে বিপুল জনসমাগম, শোক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক উপস্থিতির বর্ণনা উঠে এসেছে, সেটিও এই প্রতীকী রাজনীতির অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ কেবল একজন নেতার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নয়, বরং একটি রাষ্ট্রীয় বয়ানকে জনসমর্থনের মাধ্যমে পুনঃনিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হয়। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল প্রতিরোধের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার, অন্যদিকে সমালোচকদের কাছে এটি ছিল রাষ্ট্রীয় সংগঠনের ফল। বাস্তবে এই দুই ব্যাখ্যাই আন্তর্জাতিক রাজনীতির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন উত্থাপন করে। যদি কোনো রাষ্ট্রের প্রতিরোধের মূল শক্তি কেবল তার সামরিক অবকাঠামো না হয়ে আদর্শিক সংগঠন হয়, তাহলে কেবল নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল নাও দিতে পারে। কারণ একটি শক্তিশালী মতাদর্শ অনেক সময় ব্যক্তিকে ছাড়িয়ে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানকে ছাড়িয়ে সমাজ এবং সমাজকে ছাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়। তখন একজন নেতার অনুপস্থিতি সেই মতাদর্শকে দুর্বল করে না, বরং আরও আবেগপূর্ণ করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে রেজিস্ট্যান্স টু দ্য লাস্ট বুলেট ধারণাটি কেবল একটি সামরিক স্লোগান নয়, এটি এমন একটি মনস্তাত্ত্বিক অবস্থান যেখানে আত্মসমর্পণের চেয়ে প্রতিরোধকে অধিক মর্যাদাপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। এই দর্শন অনুসারে যুদ্ধের শেষ সীমা নির্ধারণ করে গোলাবারুদের পরিমাণ নয়, বরং প্রতিরোধের ইচ্ছাশক্তি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান আরও জটিল হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে সংঘাতের প্রথম পর্যায়ে যে সর্বাত্মক সামরিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, পরবর্তী সময়ে বাস্তব পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই অবস্থান পুনর্বিবেচনা করতে হয়েছে। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, অর্থনৈতিক চাপ, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পেতে শুরু করে। এ ধরনের পরিবর্তনকে কেউ সামরিক ব্যর্থতার ফল হিসেবে দেখেন, আবার কেউ এটিকে বাস্তববাদী কৌশলগত সমন্বয় হিসেবে ব্যাখ্যা করেন। তবে এটুকু স্পষ্ট যে আদর্শিকভাবে দৃঢ় প্রতিপক্ষের বিরুদ্ধে কেবল সামরিক শক্তি প্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের নেতৃত্বের প্রতি বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও অনেকেই একটি বৃহত্তর প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল একটি প্রতিরোধমুখী রাজনৈতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন। যদিও বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণের পেছনে নিজস্ব কূটনৈতিক ও আঞ্চলিক স্বার্থ কাজ করতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক উপস্থিতি সবসময় আদর্শিক সমর্থনের সমর্থক নয়, বরং তা বহুমাত্রিক কৌশলগত হিসেব নিকেশের অংশ হতে পারে। সব মিলিয়ে ইরানের ঘটনা প্রবাহ একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আধুনিক বিশ্বে রাষ্ট্রের প্রকৃত শক্তি কোথায়? কেবল অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক সক্ষমতায়, নাকি এমন এক আদর্শিক কাঠামোয় যা মানুষকে দীর্ঘমেয়াদী প্রতিরোধে উদ্বুদ্ধ করতে পারে? ইতিহাসের বহু সংঘাত দেখিয়েছে ডক্ট্রিন ছাড়া অস্ত্র দীর্ঘস্থায়ী ফল দেয় না, আবার বাস্তব সামর্থ্য ছাড়া ডক্ট্রিনও টিকে থাকে না। ইরানের ক্ষেত্রে এই দুইয়ের সমন্বয় নিয়েই আন্তর্জাতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে আত্মসমর্পণহীন নেতৃত্ব এবং শাহাদাতের রাজনৈতিক দর্শন প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। সমালোচকদের মতে এই একই দর্শন সংঘাতের দীর্ঘস্থায়ী ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তবে একটি বিষয় অস্বীকার করা কঠিন, ডক্ট্রিনের প্রশ্নে যে বিতর্ক আজ সামনে এসেছে তা কেবল ইরানের জন্য নয়, এটি আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শ, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় বৈধতা নিয়ে চলমান বৃহত্তর আলোচনার অংশ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।